নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির। ইন্দ্রনীল সান্যালের তবু অনন্ত জাগে। তো আমি লেখকের এর আগে দুটো বই পড়েছি, স্নেহজাল আর শেষ নাহি যে। এছাড়া আরো একটা বই রয়েছে, যে পথে যেতে হবে, ওইটা এখনো পড়া হয়নি। ওইটার আগে আমি এই বইটা পড়লাম। তো এটাও বাকি দুটো বইয়ের মতোই মেডিকেল থ্রিলার। আর বাকি দুটো বইতে শেষ নাহিজের ক্ষেত্রে বিশেষ করে বলতে পারি রাজনীতিটা ভীষণভাবে ছিল বইতে। মেডিকেল পার্সপেক্টিভ গুলো তো ছিলই, তার সাথে রাজনীতি একটা বিরাট বড় পার্ট ছিল। এই বইতেও রাজনীতি রয়েছে, তবে অনেকটা না, তবে রাজনৈতিক একটা দিক রয়েছে। তো সেটা গল্পের খাতিরে বা প্লটের খাতিরে আসে। আহ, মূল যে গল্প সেটার সাথে যুক্ত, মানে সেটা দিয়েই শেষে যে টুইস্ট বা শেষে যে গল্পটা খুলে যায়, সেই রাজনৈতিক অ্যাঙ্গেলটা দিয়েই গল্পটা খোলে। তো খারাপ না, ভালো বই। ইন্দ্রনীল সান্যালের বইয়ের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি, স্নেহজালের ক্ষেত্রেও দেখেছি, মানে প্লট ওয়াইজ বা নাম ওয়াইজ উনি একটা খুব মানে খুব ইউনিক লেভেলের জিনিসপত্র ভাবেন। এরকম জিনিসপত্র তো সবাই লিখতে পারে না, যাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রেই এইসব জিনিস লেখা সম্ভব। তো খুব স্বাভাবিকভাবেই তার চিন্তা ভাবনাগুলো অন্য সবার থেকে আলাদা হবে। তো পড়তে ভালোই লাগে, কারণ এরকম জিনিস সচরাচর খুব একটা পড়া যায় না। এই জিনিস এই বইয়ের বাজারে খুব রেয়ার বলবো না, তবে মানে আহ, যত তত তো দেখা যায় না। তো এই জিনিস আমাদের কাছে নতুনই বলা যায়। তো স্বাদ চেঞ্জ করার জন্য তুলে নিয়েছিলাম। তো হ্যাঁ, অবশ্যই স্বাদ তো চেঞ্জ হলো, কিন্তু একদম ছোট্ট বই, মানে ধরলে আমার শেষ হয়ে গেল। আর টান টান লেখা। তবে এই বইটা ভালো হলেও এই বইটার কিন্তু কিছু কিছু লুপ হোল রয়েছে, যেটা আমার পড়ার পর মনে রয়েছে। মনে হয়েছিল যে বইটা ছোট, কিন্তু বইটা হয়তো আরো ছোট হয়ে যেতে পারতো। কারণ এই বইতে কয়েকটা দিক রয়েছে যেগুলো আমার মনে হয়েছে অহেতুক, কিংবা শেষের দিকে একটা দিক রয়েছে, সেটা আমি আসছি পরে। তো ওইটার আরো এক্সপ্লেনেশন জরুরি ছিল, কিংবা ওইটা কেন হয়ে গেল, বা ওইটা জাস্ট গল্পের মানে প্লটটাকে আরো পোক্ত করার জন্য ওই জিনিসটা আসলো, কিন্তু ওটার পেছনে কোনো এক্সপ্লেনেশন নেই। তো সেই জিনিসটা নিয়ে আমার মনে কোশ্চেন আছে। তো মোটের ওপর ভালো বই। এর আগে আমি স্নেহজাল যে পড়েছিলাম, ওই স্নেহজালের থেকে এই বইটা ভালো। স্নেহজালটা মানে প্লট ওয়াইজ দারুণ। মানে ওইটার যেভাবে গল্প এগোতে থাকে, কিন্তু শেষে গিয়ে পুরো আমি বললাম, এই বাবা এটা কি হলো। মানে ওই বইটা একদম ক্লাইম্যাক্সের আগে পর্যন্ত যেন টান টান চলতে থাকে, শেষে গিয়ে যে হয় সেটা আমার একদম ভালো লাগেনি। এই চ্যানেলে ভিডিও আছে, আহ পার প্রতিক্রিয়া দিয়েছিলাম, তো ওটা আমার ভালো লাগেনি। আর শেষ নাই যে যেটা করেছিলাম, তো ওইটা আহ, মানে একদম আদ্যপান্ত মেডিকেল থ্রিলার না, ওটার মধ্যে রাজনীতি একটা বিরাট বড় পার্ট। তো ভালো, ওটা হ্যান্ড ইন হ্যান্ড ভাবে দুটো জিনিস একসাথে চলেছে। বরঞ্চ আমি বলবো এই দুটো বইয়ের থেকে শেষ নাই যে বইটা বেটার। আর শেষ নাইটের যে অ্যাটমসফিয়ারটা, আবহাওয়াটা, ওটা যথেষ্ট অস্বস্তিকর। মানে আপনাকে বইটা ছাড়তেও দেবে না, আবার আপনাকে বইটা বেশিক্ষণ পড়তেও দেবে না, কিন্তু ওই বইটা ভালো একদম। মানে রাফ লেখা আর রগ রগে লেখা। আমাদের সমাজে একটা হাসপাতাল বা একটা নার্সিং হোমের সাথে রাজনীতি এখন কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে, কিংবা একটা রোগীর মৃত্যুর পেছনে বা একটা রোগীর ভর্তির পেছনে রাজনৈতিক প্রভাব কতটা এখন দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে ওই বইটা লেখা। এইখানেও কিন্তু সেই জিনিসটা রয়েছে। এবার এখন এই জিনিসগুলো অনেক কমন, কিন্তু ওই শেষ নাই যে আমি যখন পড়েছিলাম, সে 4 বছর আগে পড়েছিলাম মনে হয়, তো তখন আমার কাছে এত জিনিসপত্র কমন ছিল না, রাজনীতিটা অত তখন আমি অত ভালো করে বুঝতাম না বলা চলে। তো এখন এই জিনিস কমন। এখন আপনাদের কাছেও কমন, কারণ এখন প্রচুর জিনিস এই ধরনের জিনিসপত্র বেরোচ্ছে আর কি। মানে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদের বাস্তব জীবনে হোক। তো সেই ক্ষেত্রে আমরা খুব ভালো রিলেট করতে পারি। তো মোটের ওপর ভালো বই। অবশ্যই পড়ে দেখতে পারেন যারা মেডিকেল থ্রিলারের ভক্ত, কিংবা যারা স্বাদ বদল করতে চান। তো খারাপ লাগবে না। আর একদম ছোট্ট বই। তো মানে এমন না যে পড়তে পড়তে বোর হয়ে যাবেন। টান টান লেখা, একদম টান টান লেখা। আর এখানে যে ডায়লগ গুলো রয়েছে, বিশেষ করে কথোপকথন গুলো, সেগুলো আপনাকে হুক করে রাখবে, কারণ খুব আজকের দিনের মতো লেখা আর কি। মানে আমরা যেরকম ভাবে কথাবার্তা বলি, বা খুব বুদ্ধিদীপ্ত আহ, মানে ডায়লগ লেখা হয়েছে কিন্তু এখানে। মোটামুটি যত কটা চরিত্র আছে সবাই সবার সাথে একইভাবেই কথা বলে। আর সবার কথার মধ্যে একটা হাস্যরস রয়েছে, কিংবা আপনি ভাববেন যে খুব ইন্টেলেকচুয়াল ডায়লগ। তো এবার সব চরিত্রের ক্ষেত্রে সেই জিনিসটা এখানে করা উচিত হয়নি, সেটাও একটা দিক। কিন্তু পড়তে ভালো লাগে, মানে পড়তে খারাপ লাগে না। কিন্তু আমি যাদের সাথে মিশি সবাই এরকম হতে পারে না, মানে সবাই এই এতটা ইন্টেলেকচুয়াল। মানে আমার বাড়িতে যে রান্না করছে সেও ইন্টেলেকচুয়াল ডায়লগ মারছে। তো সেরকম হয় না অবশ্যই, গল্পের খাতিরে খারাপ লাগে না পড়তে। তো এবার আমি আসছি এই বইটার কথা। তো এবার আমি গল্পটা বলি। গল্প বলতে বলতেই কেমন লাগছে, কোন জিনিস ভালো লেগেছে, কোন জিনিস একটু কম লেগেছে, তো সেগুলো বলবো। তো এই গল্পের তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মেডিকেল থ্রিলারের যে দিক সেটা, একটা হচ্ছে রাজনৈতিক দিক, আর একটা হচ্ছে একটা
সামাজিক বা একটা সূক্ষ্ম প্রেমের দিক। তো আমার একটা সময় মনে হচ্ছিল, একটা সময় পর্যন্ত গল্পের, যে এই প্রেমের দিকটাকে এমনভাবে দেখানো হচ্ছে যেটা মেইন যে গল্পের প্লট বা গল্পটা যেই দিকে যাচ্ছে, যে জিনিসটা নিয়ে আমাদের মেইন ইন্টারেস্ট, তো সেইটাকে না কোথাও একটুখানি পিছিয়ে দিচ্ছে, মানে গল্পের গতিটা একটু রুদ্ধ করে দিচ্ছে। প্রথম দিকে ঠিক আছে, প্রথম ৫টা না ৪টে অধ্যায় তো আমি বুঝতেই পারছিলাম না যে গল্পটা এত হ্যাপাজার্ডলি এগোচ্ছে কেন, মানে খুব র্যান্ডামলি সব কিছু হয়ে যাচ্ছে, কোনো একটা দিক ধরে যে এগোবো। হ্যাঁ, এবার গল্পের ব্লাগ পড়েছি, গল্পটা কী নিয়ে সেইটুকু জানি, তো আমি জানি যে শেষ দিকে গিয়ে কী হতে চলেছে কিংবা গল্পটা কোন দিকে এগোবে, কিন্তু সেই যে মেইন জায়গায় আসতে গল্পটা একটু দেরি করে। এবার অনেক ক্ষেত্রেই সেটা হয়, কিন্তু সেই যে দেরিটা, তো সেই যখন দেরিটা হয়, তো সেই সময়টা মানুষ কী করে, যে চরিত্রগুলো ঠিকঠাক বিল্ড করে কিংবা আবহ বিল্ড করে, ব্যাকগ্রাউন্ড বিল্ড করে, আপনাকে ওর মধ্যে ঢুকিয়ে দেয় যে হ্যাঁ, এই হচ্ছে আমার চরিত্র, এরা এই জিনিসগুলো করে, এরা এইভাবে বাস করে, তো এদের জীবনের মোটো হচ্ছে এই, আর গল্পটা এইভাবে চলতে থাকবে। কিন্তু সেগুলো আসে, সেগুলো খুব মানে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয় না, বা খুব কি বলবো, সিরিয়াসলি আমাদের কাছে তুলে ধরা হয় না। উল্টে এমন এমন জিনিসপত্র হতে থাকে যেগুলো শেষে গিয়ে, অনেক কিছু আছে প্রথম দিকে যে আপনার মনে হবে যে এগুলো কেন ছিল প্রথমে, শেষে গিয়ে আদতে সেগুলোর কোনো দরকার ছিলই না, মানে সেগুলো আরামসে বাদ দিতে হতো। অত বা কিছু জিনিস আছে মেইন ডিটেলটুকু রাখলেই হতো, কিন্তু ওই ডিটেলটাকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক কিছু দেখানো হচ্ছে। তো প্রথম দিকে প্রথম ৪-৫টা অধ্যায় একটু র্যান্ডামলি এগোয়, মানে আপনার খেয়েই ধরে রাখতে একটু অসুবিধা হবে। এবার ৬ নম্বর না ৭ নম্বর অধ্যায় থেকে গল্পটা একদম গতিতে আসে, একদম মেইন প্লট দিয়ে এগোতে থাকে। এবার সেইখানেও একটা না দুটো অধ্যায় বা কিছু কিছু অধ্যায়ের মাঝে মাঝে ওই প্রেমের দিকটা এমনভাবে এসে পড়ে আপনার মনে হবে আবার এটা কেন, বেশ তো সুন্দর এগোচ্ছিল, কিন্তু পরে একদম শেষে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, প্রেমের দিকটাকে অতটা সময় দিয়েছে, তো সেটার কিছু একটা কারণ আছে, তো সেই ক্ষেত্রে আমি ভুলছিলাম। কিন্তু তবুও এমন এমন অনেক জিনিস রয়েছে ফ্যামিলির দিকে, বিশেষ করে কিছু কিছু চরিত্র রয়েছে যেগুলো কিন্তু প্রপার স্পেস পায়নি, মানে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু তবুও কিছু কিছু চরিত্রের মোটিভ কি বা তাদের যে ক্রাইসিসগুলো, সেগুলোর কি কারণ, তারা এইভাবে কেন ভাবে, সেগুলো কিন্তু ওভাবে দেখানো হয়। এখানে একটা ক্যারেক্টার রয়েছে সীমান্ত, সেন্টিলাইন বলে একটা নার্সিংহোম রয়েছে, সেখানকার ডাক্তার হচ্ছে সীমান্ত। তো সীমান্তর বাবা হচ্ছে আহ অদৃশ বর্ধন। তো সীমান্তর মা অনেক ছোটবেলায়, মানে সীমান্ত যখন ছোট, তো তার মা সুইসাইড করে। এবার সুইসাইড করে সেইটুকুই জানানো হচ্ছে, কেন করে সেই রিজন আমি পুরো গল্প জুড়ে পেলাম না। যখন যখন ওই প্রসঙ্গটা আসে সবাই একটু চুপ হয়ে যায়, একটু আনমনে হয়ে যায়, ব্যাস এরকম ভাবে আবহাওয়াটাকে বিল্ড করা হয়েছে, কিন্তু কেন, কারণটা কি, সেটা সেটা যথেষ্ট দেখানো দরকার ছিল, কারণ এই জিনিসটাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু সেটা দেখানো হয়। তো গল্পটা মেইনলি এগোয় হচ্ছে প্যাসিভ ইউথেশিয়া কিংবা নিষ্কৃতি মৃত্যু, যেটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি স্বেচ্ছা মৃত্যু। তো এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক, অনেক জার্নাল রয়েছে, অনেক রিসার্চ পেপার রয়েছে, অনেকে জানেন না হয়তো যে এই জিনিসটা আইনগতভাবে এটা এখন লিগাল, ঠিক আছে, কিন্তু কোনো ডাক্তার এই জিনিসটাকে নিজের মতো করে প্রসিড করতে পারেন না, বা কোনো ডাক্তার জাস্ট ইচ্ছে হলো, মানে রোগী পেশেন্টরা হয়তো কোনো নার্সিংহোম বা হাসপাতালের ভেন্টিলেটরের খরচ বহন করতে পারছে না, হয়তো এমন এমন কেসই দেখানো রয়েছে যেখানে মাসের পর মাস, বছরের পর বছর এক একজন কোমাতে রয়েছে। এবার কোমাতে থাকা মানে তাকে ভেন্টিলেটরে রাখা মানে প্রচুর খরচ। তো মানে নার্সিংহোমে ঢোকা মানেই তো আপনি নিঃস্ব হয়ে যাবেন, রোগীকে রাখা মানে। তো সেইখানে বছরের পর বছর বা মাসের পর মাস ওই খরচ মেনটেন করা একজন কোটিপতির পক্ষেও মানে সম্ভব নয়। তো একজন এরকম মুমূর্ষু রোগীকে, যার রিকভার করার সম্ভাবনা কম, ডাক্তাররাও পর্যন্ত বলে দিয়েছে যে না, ইনি যতদিন বাঁচবেন, আপনারা যতদিন বাঁচিয়ে রাখতে চান, মানে রোগীর পরিচিত বা ফ্যামিলিকে, তো ততদিন তাকে কিন্তু এইভাবেই রাখতে হবে, এতে জাস্ট খরচই হয়ে যাবে, কিন্তু তার রিকভার করার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে একজন ফ্যামিলি তারা ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ, এবার মানে ধরে রাখার ক্ষমতা তাদের নেই, কারণ তারা আর পয়সা অর্থ ব্যয় করতে পারবে না। তো তার থেকে বাঁচার জন্য, যেহেতু তার ফিরে আসারও সম্ভাবনা নেই, তো স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক পেশেন্টকে। এবার স্বেচ্ছা মৃত্যু কথাটা কখন প্রযোজ্য? স্বেচ্ছা মৃত্যু মানে আমি নিজে থেকে যদি কিছু করি, তো রোগীর কিন্তু এখানে কোনো ইচ্ছের জায়গা নেই, তার হয়ে তার ফ্যামিলি সেই ইচ্ছে পোষণ করছে। তো এই যে টার্মটা স্বেচ্ছা মৃত্যু, সেটাকেও কিন্তু এখানে অ্যাড্রেস করা রয়েছে, যে কথাটা স্বেচ্ছা মৃত্যু কেন, কথাটাকে নিষ্কৃতি মৃত্যু বলা উচিত, বা নিষ্কৃতি হত্যা। এবার মৃত্যু হত্যা হয়ে যায় কি করে, সেটা আসছি আস্তে আস্তে। তো স্বেচ্ছা তখনই বলা যায় যখন একজন রোগী বা একজন মানুষ নিজে থেকে কিছু মানে তার উইশ সেটা বা তার ইচ্ছে সেটা, কিন্তু এইখানে রোগীর ভাববার কোনো সুযোগ নেই, কারণ সে তো কোমাতে, তার জ্ঞান নেই, মানে জাস্ট প্রাণবায়ুটা ভেতরে রয়েছে, সেটা বাইরে বেরোয়নি, সেই জন্য তাকে জীবিত ধরা রয়েছে। তো এই জিনিসটাও এখানে বলা রয়েছে যে শরীরে প্রাণ থাকলে কিন্তু সে জীবন্ত নয়,
বা শরীরে প্রাণ থাকলেই যে সে যে বেঁচে আছে সেটাও কিন্তু বলা যায় না, এরকম ক্ষেত্রে। তো এই যে ফিলোসফিগুলো সেইগুলো এখানে খুব সুন্দর করে আপনার কাছে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো এই দিকগুলো যতক্ষণ গল্পে থাকে আপনাকে একদম হুক করে রাখে, কিন্তু তার মধ্যিখানে গল্পের প্লটের জন্য এবার শুধুমাত্র আমি যা বুঝলাম এই দিকটা এতটাও বাড়িয়ে চাড়িয়ে বলা যাবে না যে এই ব্যাপারটাকে পুরো উপন্যাস বলা যাবে। সেই জন্য লেখককে অন্য অনেক দিক আনতে রয়েছে, যেমন আহ, রাজনৈতিক দিকটা, তেমনি ওই সীমান্ত বলে যে ডক্টরটা, আর একজন রয়েছে সাংবাদিক ঐশানী। তো এই সাংবাদিকতারও একটা দিক রয়েছে। তো তাদের দুজনের প্রেম অনেক দিন ধরে, তো তাদের দুজনের প্রেমটাকে দেখানো হয়েছে। এবার ঐশানী তার যে সাংবাদিক সত্তা সেটা কি করে ছোট থেকে এলো তার মধ্যে, সেই জিনিসটা দেখানো রয়েছে। তার সাংবাদিকতা করতে গিয়ে তাকে কি কি জিনিস ফেস করতে হয়, তাকে মানে প্রতিনিত্য নিয়ত নিউজ আনতে হয়, আর এমন এমন নিউজ আনতে হবে যেটা অন্য কোনো যে মিডিয়া মহল তাদের কাছে যেন না থাকে, বা তাদের আগে তাকে পৌঁছাতে হবে। এই যে রেষারেষি বা তার কলিগের সাথেই তার রেষারেষি, তো সেইগুলো খুব সুন্দর একদম। মানে যারা এইসব লাইনে রয়েছেন সাংবাদিকতা করেন, তো তারা তো মানে ভীষণভাবে রিলেট করতে পারবেন। আর শুধুমাত্র সাংবাদিকতা না, এটা যে কোনো প্রাইভেট ফার্মে যারা রয়েছে, আমি যেমন প্রাইভেট ফার্মে রয়েছি, তো আমিও আমার সাথে খুব যায় ব্যাপারগুলো, যে আজকাল রেষারেষি কতটা বেশি হয়ে গেছে, বা একটা খবরের পেছনে বা একটা খবরকে যেন মানুষ বেশি করে খায় সেটাকে একটুখানি মানে একটু চেঞ্জ করে দিলাম, মানে আসল যেটা সেটা থেকে একটুখানি অন্যভাবে প্রেজেন্ট করলাম। তো এবার সেটা তো আপনারা খুব ভালোভাবে পরিচিত। এখন যা হচ্ছে, এখন তো মিডিয়া চ্যানেলগুলো পুরো বিক্রি হয়ে গেছে। এক একটা রাজনৈতিক দলের জন্য তারা কাজ করে, তো তাদের হয়েই ক্যাম্পেইন চালায়, বা তাদের ভালোটাই দেখায়, খারাপ দেখায় না। এই যে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে, তো কটা মিডিয়া চ্যানেল দেখাচ্ছে? সেটা তো দেখাচ্ছে না। তো এইসব জিনিস আপনারা খুব ভালো করে জানেন। তো সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে মিডিয়াগুলোকে যে রাজনৈতিক মহলগুলো কিনে নিয়েছে সেরকমভাবে দেখানো হয়নি। তবে কোনো রাজনৈতিক খবর ছাপানোর আগে সেই যে রাজনৈতিক দল তাদের সাথে তাদের মানে মিডিয়ার যে হেড বা কোনো নিউজ চ্যানেলে যে হেড তার কথা হয়, বিনা পারমিশনে ছাপানো হয় না, সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে। কারণ সবারই এখানে প্রাণের ভয় রয়েছে, সবারই চাকরি চলে যাওয়ার ভয় রয়েছে। মানে দিন শেষে এইটাই সবার মধ্যে খুব ক্লিয়ার যে আমরা যা খবর করব, তো সেইটা যেন বিরোধী রাজনৈতিক দল তারা এফেক্টেড হয়, যারা শাসক দল তারা যেন এফেক্টেড না হয়। তো এই সব জিনিস কিন্তু এখানে দেখানো রয়েছে। তো খুব রিলেটেবল জিনিসপত্র রয়েছে, তো ওর জন্য পড়তে ভালো লাগে, খারাপ লাগে না। আর খুব বাস্তবসম্মত গল্প। তবে ওই যে একদম শুরুতে বললাম, এখানে কথোপকথনগুলো যেরকম ভাবে ইন্টেলেকচুয়ালি দেখানো হয়েছে, ওগুলো হয় আমরা এরকম ভাবে কথাবার্তা বলি, কিন্তু আমি এক্সপেক্ট করি না যে আমার বাড়িতে যে ড্রাইভার বা আমার বাড়িতে যে কাজ করে সেও সেম ভাবে কথা বলবে। তো এটা উচিত না। মানে এখানে যে চরিত্রগুলো তারা মোটামুটি একইভাবে কথা বলে। তো গল্পের শুরু থেকে ঐশানী আর তার এক কলিগ রয়েছে, তো তাদের মধ্যে একটা রেষারেষির সম্পর্ক, সেটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়। তাদের যে বস তরুণ, তো তরুণ এই ঐশানী আর তার কলিগটার নাম আমার মনে পড়ছে না এই মোমেন্টে। তো এই দুজন তারা ওই নিউজ চ্যানেলের হয়ে কাজ করে হচ্ছে হেলথ সেক্টরে, মানে কোনো হসপিটাল সংক্রান্ত কোনো নিউজ বা নার্সিংহোম সংক্রান্ত কোনো নিউজ, সেখানে যদি কোনো খুব উচ্চ লেভেলের কেউ ভর্তি হয়, তার শারীরিক অবস্থা এখন কীরকম, বা সে কেমন আছে, তার রিকভারির চান্স কতটা, বা সে কবে রিকভার হবে, এরকম টাইপের নিউজ। কিংবা কোথায় যদি মিড ডে মিলের খাবারে ভেজাল থাকে বা বিষক্রিয়া হয়ে যায়, অনেকে হসপিটালে ভর্তি হয়ে যায়, তো সেরকম টাইপের নিউজ। মানে ওদের মোটামুটি হাসপাতাল নার্সিংহোমের সবার কন্ট্যাক্ট রয়েছে। তো প্রতিদিন ওদের কাজই হচ্ছে অফিসে এসে সমস্ত যে সোর্স সেগুলোকে ফোন করা, যে আপনাদের কোনো নতুন নিউজ আছে নাকি। অনেক সময় কি হয়, খুব হাই প্রোফাইল কিছু কেস নার্সিংহোমে আসে বা হাসপাতালে আসে, সেগুলো হয়তো পুলিশ একদম পুরো চেপে যায় বাকি মিডিয়াদের কাছে। কিন্তু এরকম যে সোর্সগুলো থাকে, ভেতরের সোর্স, যারা নার্স কিংবা যারা ওই হসপিটালের কর্মচারী, তো তাদের থেকে ওরা জেনে নেয় যে আদতে আসল নিউজটা কি, যেটা এখনো হসপিটালের পক্ষ থেকেও জানানো হয়নি, কোনো প্রেস রিলিজ হয়নি, কিংবা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়নি। তো ওই সোর্স কাজে লাগিয়ে তারা যে আসল খবরটা সেটা সবার আগে পেয়ে যায়, তারপর সেই মতো তারা আর্টিকেল ছাপায়, সেই মতো লেখালেখি হয়, তো সেই মতো তাদের নিউজ পেপার বিক্রি হয়। তো ওইখানে খুব উঠতি একজন মেয়ে, এবার তার লাইফস্টাইলটাও ভীষণভাবে রাফ, কিংবা ভীষণভাবে মানে জেনজি টাইপের লাইফস্টাইল আর কি, সোজা কথা। তো ওইটার সাথে অনেকে রিলেট করতে পারবে। আর তার প্রেম হচ্ছে সেন্টিনেল নার্সিংহোমের ডাক্তার সীমান্তর সাথে, সে অনেকদিন ধরে তাদের প্রেম। তো তাদের মধ্যে একটা খুনসুটি দেখানো হয়, এরকম দেখানো হয় যে তারা চুমু খেয়েছে, কিন্তু এর থেকে বেশি কিছু তারা করেনি। তো খুব মিষ্টি, কিন্তু আপনি যদি একটু ডিপলি ভাবেন যে এই যে পুরো স্টোরি লাইন, সেটার সাথে একটু বেমানান লাগে প্রথম দিক থেকে। মানে একদম শেষ দিকে যে বললাম যে প্রথম দিকে বেমানান লাগলেও শেষ দিকে কিন্তু সেটা পুষিয়ে
যায়, কিন্তু তবুও কোশ্চেন, মানে এটা একান্ত ব্যক্তিগত আমার জন্য, যে আমার কোশ্চেন এটা এসেছিল যে এই জিনিসটা না থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত গল্পে? তো আমার মনে হয় না। যাই হোক, মানে আসল জিনিসটা এস্টাবলিশড হয়ে গেছে। তো এবার এই যে সীমান্ত যেহেতু সেন্টিনেলের ডাক্তার, তো তার তো সব থেকে বড় সোর্স মানে ঐশানীর। এবার সীমান্তর সাথে যে ঐশানীর সম্পর্ক সেটা কিন্তু বাকিরা কেউ জানে না, মানে তার অফিসে। কারণ জানলে তারা মানে ওই সোর্সটাকে মানে নালিফাই করে দিতে পারে, বা এমনও মানে সম্ভাবনা আছে যে হয়তো অফিসেরই কেউ মানে ওই হসপিটালের বা নার্সিংহোমের যে আপার ম্যানেজমেন্টে রয়েছে তাকে বলে দেবে যে আপনাদের এই ডাক্তার কিন্তু এরকম খবর লিক করছে। তো এবার যেই বলে দেবে তো সোর্স ইসে মানে কেটে যাবে আর কি। তো সেই জন্য কেউ কারোর সোর্স কারোর কাছে রিভিল করে না, সেটা মানে যে কোনো প্রফেশনেই আর কি, বিশেষ করে পুলিশ, সাংবাদিক, এই প্রফেশন। তো এবার সেই নার্সিংহোমেই তো প্রথম দিকে একটা দেখানো হয় যে নন্দিনী সেন এই মুভমেন্টের খুব বড় একজন নায়িকা কালীগঞ্জে। তো সে সেখানে ভর্তি রয়েছে, হঠাৎ করে তার প্যারালিসিস হয়েছে, একটা রোগ দেখানো রয়েছে। তো সেটা নিয়ে আমি কিছু বলছি না, সেটা সেটা বলা যাবে না আর কি। তো সেটা একটা ব্যাপার রয়েছে। তো হঠাৎ করে দুদিন পর খবর আসে যে নন্দিনী সেন মারা গেছে। তো এতটা অবধি গল্পটা স্বাভাবিক চলছিল। তো ঐশানীর দায়িত্ব ছিল নন্দিনী সেন রিলেটেড খবরগুলো তরুণের কাছে এনে দেওয়া, তাদের যে বস। কারণ এই সেক্টরটা ওই সামলাচ্ছিল, কিন্তু ওর মধ্যে ওই যে রেষারেষি বললাম, যে ঐশানীর যে কলিগ তার সাথে রেষারেষি, কে ভেতরের খবর আগে আনবে সে আর কি বসের কাছে মানে নিজেকে একটু ভালো করে প্রেজেন্ট করতে পারবে, তার ইনসেন্টিভ বাড়বে, এই সেই। আর উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যে এই যে নিউজ চ্যানেল তার রিস্ট্রাকচারিং হবে, সেই জন্য সব সেক্টর থেকে একজন দুজন করে ছাঁটাই হবে। তো সেই জন্য তাদের দুজনের মধ্যে কোথাও গিয়ে একজনই থাকবে, এই খবরটা এসে গেছে। এবার দুজনেই চেষ্টা করছে যে কে কাকে ছাপিয়ে যাবে। তো নিজেদের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। যাই হোক, এবার ঐশানী ভেতরে খবর লাগা, তো র্যান্ডামলি কথায় কথায় সে একটা অসঙ্গতি টের পায়। একজনকে জিজ্ঞেস করে জানা যায় যে নন্দিনী যখন মারা যাচ্ছিল, তো সেখানে একটা ক্যারেক্টার কোথায় ছিল। আবার অন্যজনকে জিজ্ঞেস করে জানা যায় যে সেখানে ওই ক্যারেক্টারটা আগের জন যেখানে বলেছিল যে এখানে ছিল, উনি একদম অন্য কথা বলে যে সে ওখানে ছিল না, অন্য একটা জায়গায় ছিল। তো এই একটা ছোট্ট অসঙ্গতি থেকে সবকিছু শুরু। মানে এই অসঙ্গতি থেকে একটা বিরাট মানে ভেতরে ঘাপলাবাজির টের পাওয়া যায়, মানে কিছু একটা হচ্ছে এরকম একটা সন্দেহ আসে ঐশানীর মনে। তো সেইখান থেকে ব্যাপারটা কিভাবে এই নিষ্কৃতি মৃত্যু কিংবা প্যাথির ইউথেসিয়ার দিকে চলে যায়, সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। তো এখানে একজন ডাক্তার রয়েছে, সেই ডাক্তারের নাম হচ্ছে কৃতান্ত চট্টোপাধ্যায়, যার জুনিয়র হচ্ছে সীমান্ত ঘোষ, মানে ঐশানীর যে বয়ফ্রেন্ড। তো এই কৃতান্ত চট্টোপাধ্যায় অনেক মানে ভীষণই উঁচু লেভেলের ডাক্তার, আর খুব অহংকার, খুব বদমেজাজি, লোকজনের সাথে অত কথা বলে না, পার্সোনাল লাইফ কারোর সাথে ডিসকাস করে না। কিন্তু সে তলে তলে একটা জিনিস করে বেড়াচ্ছে, সেটা হচ্ছে এরকম টাইপের রোগী যারা আছে, যারা কোমায় রয়েছে বা যাদের মানে জীবনে ব্যাক করার কোনো সম্ভাবনা নেই, তো তাদেরকে বলবো না যে তাদেরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু এই সেন্টিনেল যে নার্সিংহোম তার ব্যয়ভার প্রচুর। তো সেইখানে দিনের পর দিন কেউ ভেন্টিলেটর থাকলে যে কোনো ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তো সেইখানে যখনই সে বোঝে যে রোগীর ফ্যামিলি আর পারছে না, তখন সে ইমোশনালি তাদের বলতে থাকে যে এরকম এরকম ব্যাপার, তো আপনারা চাইলে এই স্টেপটা নিতে পারেন। তো তখন যারা একটু গরিব, তো তাদের কাছে তো সহায় সম্বলীন, তারা এসব আইনি প্রক্রিয়া এসব দিকে যেতেই চায় না। তো তারা বলে হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যা ভালো বুঝছেন, আপনি এতদিন ধরে দেখলেন, আপনি এখন ভগবান, তো আপনার হাতেই সব। তো ব্যাস, এইখানে কথা শেষ। তো এই যে কৃতান্ত চট্টোপাধ্যায়, তার একটা পাস্ট দেখানো রয়েছে, মানে সে ছোট থেকে প্রাণী হত্যা করতে খুব ভালোবাসে, মানে সে একটা মানসিকভাবে সাইকোপ্যাথ। সে ইচ্ছে করে লাল পিঁপড়ে পা দিয়ে মেরে দেবে, মশা মাছি ইঁদুর ছুঁচো, এমনকি কুকুরের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে, বিড়াল, এরকম টাইপের ব্যাপার আর কি। তো এটা ছোট থেকে বাবা মা এইসব দেখে ভয় পেত, কিন্তু তার সাথে সে তুখোড় পড়ুয়া ছিল। যখন সে ডাক্তারি পাস করে একটা ভালো কলেজে যায়, ভালো জায়গায় থেকে সে মানে নিজের ডাক্তারি কেরিয়ার শুরু করে, তো তখন তার বাবা মা নিশ্চিন্ত হয়। কিন্তু ততদিনে নিজেই নিজেকে বুঝতে পেরেছিল কৃতান্ত চট্টোপাধ্যায়। তো সে কোনো কাউন্সেলিংয়ের দিকে যায়নি, সে উল্টে যত ধরনের উপনিষদ, বাইবেল, বেদ, কোরআন এইসব আছে সেগুলো পড়ছিল আর কি। পড়ে সে এক ডিসিশনে আসে যে তাকে শাকাহারি হতে হবে, মানে ভেজ হয়ে যেতে হবে, নন ভেজ থেকে। আর তার সাথে নিয়মিত যোগব্যায়াম। তো এই জিনিসটা করে সে নিজেকে কন্ট্রোলে রেখেছিল। কিন্তু একদম গল্পের ফার্স্ট অধ্যায়ে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে যখন রিলিজ হয়েছিল, মানে 1998-99, আমার জন্মের 1-2 বছর পর হয়তো। তো তখনকার ঘটনা। তো সেই ঘটনাটা যখন ঘটে, সেই ঘটনাটার সাথে ডিরেক্টলি কৃতান্ত চট্টোপাধ্যায়ের জীবনের লিঙ্ক রয়েছে। সেই ঘটনাটা যখন ঘটে, সেই ঘটনাটা কৃতান্ত চট্টোপাধ্যায়কে পুরোপুরি চেঞ্জ করে দেয়। আবার সেই
তার ভেতরে লুকিয়ে থাকা সাইকোপ্যাথটা বেরিয়ে আসে। সে এবার যোগ ব্যায়াম ছেড়ে রীতিমতো জিম করা শুরু করে, আর শাকাহারিটা চেঞ্জ হয়ে যায়, আবার সে ননভেজ হয়ে যায়, মানে এবার সে মাংস খাওয়া শুরু করে। আর আবার সেই মানুষ মারার যে হত্যালীলা সেখানে সে এসে পড়ে। এবার সেখানে তো ডিরেক্টলি তো খুন করতে পারবে না, তো তখন এই যে যেটা বললাম নিষ্কৃতি হত্যা কিংবা স্বেচ্ছা মৃত্যু, সেইটাকে রোগীর পরিবারকে বলিয়ে বুঝিয়ে তো সেটা সে করতে থাকে। কিছুই না, মানে যারা কোমায় রয়েছে বা যাদের ফেরার কোনো সম্ভাবনা নেই, তো তাদের ভেনে সে একদম ফাঁকা হাওয়ার যুক্ত সিরিঞ্জ পুশ করে দেয়। তো সেটা ভেতরে একটা এয়ার বাবেল তৈরি করে কিছুক্ষণের মধ্যে রোগীর হৃদযন্ত্র পুরো বিকলে রোগী মারা যায়, কয়েক মিনিটের ব্যাপার। এটা এক প্রকার খুন, মার্ডার। এবার এই যে নিষ্কৃতি মৃত্যু, এটা কিন্তু আইনি মানে আইনগতভাবে লিগাল, কিন্তু তার মানে সেটা যদি রোগীর পরিবার চায় তাকে একটা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তো সেটাও মাসখানেকের ব্যাপার, মানে 1 মাস বা 2 মাসও লাগতে পারে। তো 1 মাস বা 2 মাস সেই ভেন্টিলেটরের খরচ রোগীর পরিবারকে টানতে হবে, সেই জন্য তারা অত কিছু করে না। তারা জাস্ট ডাক্তারকে বলে দেয় যে আপনি এতদিন দেখলেন, তো আর 1 মাস 2 মাস টানার আমাদের মানে সামর্থ্য নেই, তো 1 মাস 2 মাস পরেও এই জিনিসই করতে হবে যখন, তো এখনই করে দেওয়া ভালো। তো কতটা অসহায় হলে, কতটা মানে সব দিক থেকে নিঃস্ব হয়ে গেলে রোগীর পরিবার তার প্রিয় জনকে মানে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে এইভাবে। আর সেই কাজটা একটা ডাক্তারবাবু জাস্ট নিজের সাইকোপন্থার জন্য বা নিজের সাইকোপনার জন্য সেটা খুব স্বেচ্ছাসে করতে থাকে, মানে তার একটা আলাদা ধরনের সুখ অনুভূত হয় নিজের মনে এই জিনিসটা করতে। তো এবার এই জিনিসটা কি করে ওই শানির কাছে এসে পড়ে হঠাৎ করে, বা নন্দিনী সেন যে মারা যায়, নন্দিনী সেনের যে মারা যায় সেটা কি আদৌ মানে স্বাভাবিক মৃত্যু ছিল নাকি সেটার সাথেও এই জিনিসটা জড়িত? তো এইখান থেকেই নন্দিনী, ঐশানী, কৃতান্ত চট্টোপাধ্যায়, সীমান্ত এরা সব এক লাইনে এসে পড়ে। 3টে দিক, প্রেম, রাজনীতি, একটা রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে সেটা দিয়ে বলছি, আর এই যে স্বেচ্ছা মৃত্যু বা নিষ্কৃতি মৃত্যু, সেটা এক লাইনে এসে পড়ে, ব্যাস। আর কিছু বলবো না, এই হচ্ছে গল্প। এবার লাস্টে গিয়ে কি ঐশানী প্রমাণ করতে পারে যে কৃতান্ত চট্টোপাধ্যায় এই জিনিস করছে, বা কি পরিণতি হয় সব কটা চরিত্রের এদের প্রেমের। তো এবার রাজনীতির যে দিকটা সেটা নিয়ে একটু বলি, সেটা খুব অল্প রয়েছে। শেষ নাহি যেতে যেমন 50-50 ছিল, মেডিকেল দিকটা একদিকে, রাজনীতিটা একদিকে, তো এইখানে সেরকম না। আর ঠিক আছে, সেটা খুব একটা দরকারও ছিল না, কারণ এইটার মেইন যে প্লটটা সেটা খুব মানে খুব পোক্ত একটা প্লট, বা খুব কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। তো এই নিয়ে অনেক যেটা বললাম যে অনেক লেখালেখি রয়েছে, তো সেটাকে এরকম উপন্যাসের আকারে প্রেজেন্ট করা দারুণ ব্যাপার। তো এবার সাবপ্লট হিসাবে রাজনীতিটা এসছে। তো এখানে দুটো দল রয়েছে, এবার নামটা আমি কিছু বলছি না, সেগুলো অতটা ইম্পর্টেন্টও না। তো দুটো দল রয়েছে রাজনীতির, এবার সামনেই বিধানসভা ভোট। এবার একটা দলের যে প্রার্থী এই মোমেন্টে বিধানসভায় ভোটে দাঁড়িয়েছে, তো সে তার হঠাৎ করে হাই ব্লাড প্রেশার ছিল, তো নাক মুখ থেকে রক্ত পড়ে সে অজ্ঞান হয়ে যায়, সে মোটামুটি কোমায় চলে গেছে, তো সে সেন্টিনেলে ভর্তি। এই ব্যাপারটা বাইরে এখনো অবধি বেরোয়নি, সেন্টিনেলকে ওই রাজনৈতিক দল বলে দিয়েছে যে এটা যেন কোনোভাবেই বাইরে না বেরোয়, কারণ বাইরে বেরোলে যে বিরোধী পক্ষ তাদের এই মোমেন্টে মানে বাজার খুব গরম, সোজা কথা, মানে সম্ভাবনা রয়েছে যে তারা এই বিধানসভা ভোটটা জিতে যাবে, বিরোধী পক্ষ। তো এবার তারা যদি এই ব্যাপারটা বলে দেয় যে যে প্রার্থী দাঁড়িয়েছে, তো প্রথম কথা ভোট ক্যান্সেল হয়ে যাবে। আরও কয়েকদিন পরে যদি ভোট হয়, এবার নতুন প্রার্থী যে খুঁজবে এই মানে যেই দলের আর কি প্রার্থী এই মোমেন্টে কমায়, তো তার সাবস্টিটিউটরা অত বেশি পোক্ত না বা অত বেশি শক্তিশালী না যাকে দেখে বা যার জন্য মানুষ ভোট দেবে। উল্টো দিকে বিরোধী পক্ষে যে প্রার্থী সে যথেষ্ট শক্তিশালী, তোর জন্য এই মোমেন্টের শাসক পক্ষ এই খবরটা বাইরে বের করতে চায় না। কিন্তু খবর কি আর ভেতরে থাকে, কতদিন বা ভেতরে থাকবে যখন এরকম টাইপের ঐশানী বা তার কলিগের মতো সাংবাদিক রয়েছে। এবার সেটা এবার আপনারা মানে কোশ্চেন করতে পারে, তো ওইখানে তো সীমান্ত রয়েছে, তো ঐশানী তো কোনো ব্যাপারই না, সেন্টিনেলে ভর্তি হলে মানে খবর তো পেয়ে যাবে। হ্যাঁ, ওরকমভাবেই মানে বলতে পারেন যে খবর এসে পৌঁছায়, কিন্তু এবার সেটা কি পাবলিশ করা যাবে? কারণ ওই যে শাসক দল তো বলেই দিয়েছে এটা যেন কোনো মতে বাইরে না বেরোয়। তো এই নিয়ে লাস্টে একটা মানে একদম হুক পয়েন্টে এসে পড়ে, নয় এসপার নয় ওসপার। তো মোটামুটি এই রাজনীতির যে অ্যাঙ্গেলটা, সেটা গল্পটাকে একদম একটা লাস্ট মানে কি বলবো, কফিনের লাস্ট পেরেক হিসাবেই ইউজ করা রয়েছে। তো ভালো বুদ্ধিদীপ্ত মুভ এটা। তো আপনি বলতে পারবেন না যে এটা হয়তো, আবার আপনি বলতে পারবেন না যে একদম খুব বেশি গল্পের সাথে যাচ্ছে, কিন্তু দরকারি, মানে সাবপ্লট হিসাবে দরকারি। তো এর বেশি আমি রাজনীতির দিকটা বলছি না। এই হচ্ছে ওভারঅল গল্প। আমি অনেকটাই বলে দিলাম, 30% মতো বা 35% মতো বলেই দিয়েছি। এবার তারপর কি হয়, এই কৃতান্ত চট্টোপাধ্যায় কি হয়, ওদের প্রেমের কি হয়, রাজনৈতিক যে ব্যাপারটা সেটার কি হয়, তারপর এই দুটো পরিবার তারা কি করে মানে সার্ভাইভ করতে পারে সব কিছু থেকে,
তো এই যেই কন্ট্রোভার্সিয়াল টপিক স্বেচ্ছা মৃত্যু, সেটাকে কি লেখক জাস্টিফাই করে নাকি সেটা সপক্ষে যুক্তি খাড়া করে? তো এই নিয়ে পুরো গল্পটা চলতে থাকে, এই নিয়েই গল্পগুলো শেষ হয়। তো আর এর থেকে বেশি কিছু বলবো না। তো মোটের ওপর ঠিকঠাক বই, মানে একদম পড়ার মতো বই। আমি বলবো না এটা খারাপ বই, তবে কিছু লুপহোল রয়েছে। আর মানে ভীষণ ভালো বই সেরকমও না। এই টপিকটা আপনার যেহেতু নিত্য নতুন লাগবে, তো বইটা আপনি এক সিটিংয়ে পড়ে ফেলতে পারেন। একদম ছোট্ট বই। তবে যেটা বললাম, ছোট বই হলে বইটা আরও ছোট হয়ে যেত, কারণ কয়েকটা জিনিস আপনার একদম পড়ার পর গিয়ে মনে হবে যে দরকার ছিল না, এটা না থাকলেও হতো। মানে এটা আরামসে একটা উপন্যাসিকা হিসাবেই, উপন্যাসিকাই, কিন্তু বললাম আরও একটু ছোট হতে পারত। তো ঠিকঠাক যারা মানে একটু স্বাদ বদল করতে চাইছেন, বা যারা একটু অন্য টাইপের বই পড়তে চাইছেন, তো তারা এই বইটা তুলে নিতে পারেন। মেডিকেল থ্রিলার, কিন্তু এমন না যে প্রতি পড়তে পড়তে থ্রিলিং এলিমেন্টস থাকবে, উল্টে অনেক মজা রয়েছে। ওই যে বললাম, কথোপকথনগুলো খুব ইন্টেলেকচুয়াল, কিছু কিছু মিষ্টি মিষ্টি সিন রয়েছে প্রেমে। তো এইগুলো মেইন প্লটের সাথে যায় না। তো এবার দেখেছে মানে সব টাইপের পাঠক মোটামুটি পড়তে পারবে। একদম টান টান থ্রিলার এটা না, তবে হ্যাঁ এই যে নিষ্কৃতি মৃত্যু, এটার কি হয় শেষ পর্যন্ত, ওই উত্তরটা জানার জন্য আপনি শেষ পর্যন্ত বসে থাকবেন। তো আর ওই শানি কি আদৌ মানে প্রমাণ করতে পারে কৃতান্ত চট্টোপাধ্যায় এইসব করছে? তো এই কিছু কিছু কোশ্চেন আপনার সাথে থাকবে, যেগুলো আপনাকে বসিয়ে রাখবে একদম শেষ পর্যন্ত, আর আপনি মানে পড়বেন, আর মানে মনে হবে না যে পড়ে সময় নষ্ট। ছোট বই, যেটা বারবার বলছি। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা উপন্যাস, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।